বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান এবং অর্থনীতি চতুর্থ বর্ষের গবেষণা পদ্ধতির একটি বিষয় নিয়ে। আজকে বিষয়টি হচ্ছে টি টেস্ট। পূর্বে আমরা আলোচনা করেছি এফ টেস্ট নিয়ে। আজ আমরা আলোচনা করব টি টেস্ট নিয়ে। আসলে টি টেস্ট এবং যে আমরা জেড টেস্টটা করে থাকি প্রায় সেমই, একটু পার্থক্যের কারণে এই টি টেস্টটা আমরা আলাদাভাবে নির্ণয় করব। এখন টি টেস্ট কেন আসে? টি টেস্টটা মূলত পরীক্ষা আসে একটি নমুনা গড়ের তাৎপর্য যাচাইয়ের জন্য বা দুটি নমুনা গড়ের তাৎপর্য যাচাইয়ের জন্য। এখন প্রথমে আমরা একটি নমুনা গড়ের তাৎপর্য যাচাই হিসেবে নেব। প্রথমে আমরা নাল হাইপোথিস নেব, তারপর অল্টারনেটিভ হাইপোথিস নেব। এখন নাল হাইপোথিসে আমরা নেব যে সমগ্র গড় দেওয়া থাকবে, সেটা একটা সংখ্যা দেওয়া থাকবে, ধরবো 50 সমগ্র গড় দেওয়া থাকবে 50। এখন এর যাচাই করবো যে নমুনা গড়ের ভিত্তিতে যে সমগ্র গড় 50 কি না। এখন যদি বলা হয় 50 কি না, তাহলে এখানে নাল হাইপোথিসে নট ইকুয়াল 50 হবে। আর যদি বলা হয় 50 থেকে ছোট, তাহলে এখানে নাল হাইপোথিস থেকে দেখো, এখানে নাল হাইপোথিসে হবে 50 থেকে ছোট কিনা। আর যদি বলা হয় 50 থেকে বড় কিনা, তাহলে নাল হাইপোথিস হবে লেস দেন 50। দেখো এক্ষেত্রে কিন্তু নাল হাইপোথিস একই থাকবে, অল্টারনেটিভ হাইপোথিসটি চেঞ্জ হবে। অল্টারনেটিভ হাইপোথিসে যদি বলা হয় 50 কিনা, তাহলে নট ইকুয়াল ব্যবহার হবে। আর 50 থেকে ছোট কিনা, এটা হবে লেস দেন, আর এটা হবে গ্রেটার দেন আর লেস দেনের মধ্যে হয়ে থাকবে। এখন দেখো, আমরা নাল হাইপোথিস এবং নাস্তি কল্পনা বিকল্প কল্পনা নিলাম। এখন আমরা একটি নমুনা গড়ের পার্থক্য হিসেবে আমরা টি টেস্ট যাচাই করব। কখন টি টেস্ট হবে, কখন ডি টেস্ট হবে? যদি নমুনার সংখ্যা 30 থেকে ছোটো হয়। আমি আবার বলছি, নমুনার সংখ্যা যদি 30 থেকে ছোটো হয় এবং সমগ্রকের পরিমিত ব্যবধান দেওয়া না থাকে, সমগ্রকের পরিমিত ব্যবধান বা বেদাঙ্ক বা পরিমিত ব্যবধান না দেওয়া থাকে, যদি সমগ্রকে পরিমিত ব্যবধান এবং বেদাঙ্ক না দেওয়া থাকে এবং এটা যদি 30-এর থেকে ছোটো হয়, তাহলে টি টেস্ট হয়ে যাবে। প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা কোন টেস্ট করব, টি টেস্ট নাকি জেড টেস্ট। প্রথমে আমরা দেখব এটাকে 30 থেকে ছোটো কিনা, নমুনা যে দেওয়া থাকবে এটাকে 30 থেকে ছোটো কিনা। 30 থেকে ছোটো হলে তাহলে ভাববো যে আমরা এটা টি টেস্ট। তারপর দেখব সমগ্রকের পরিমিত ব্যবধান বা বেদাঙ্ক দেওয়া আছে কিনা। যদি এই তথ্যগুলো না দেওয়া থাকে, তাহলে আমরা বলবো টি টেস্ট। এখন দেখো টি টেস্টের সূত্রটা আমরা এই নাল হাইপোথিস অল্টারনেটিভ হাইপোথিসের পর আমরা টি টেস্ট বলবো যে আমরা টি টেস্ট হবে টি ইকুয়াল এক্স বার মাইনাস মিউ বাই এস ভাগ রুট ওভার এন। এখানে এক্স বার হচ্ছে আমাদের নমুনার গড়, আর মিউ হচ্ছে সমগ্রকের গড়, এস হচ্ছে নমুনার পরিমিত ব্যবধান এবং রুট ওভার এন হচ্ছে নমুনার, এই এনটা হচ্ছে নমুনার সংখ্যা। এখন দেখো কিছু তথ্য দেওয়া থাকতে পারে সরাসরি, আবার কিছু দেওয়া থাকতে পারে যেমন 12, 13, 14, তারপর দেওয়া থাকতে পারে 50, তারপর দেওয়া থাকতে পারে 30, এরকম কিছু তথ্য দেওয়া থাকতে পারে। এখান থেকে বলতে পারে যে এটা নির্ণয় করতে। এখন এটা হলে আমরা যদি নমুনা কয়টা, এখানে 1 2 3 4, যদি নমুনা যদি 30-এর থেকে ছোটো হয়, তাহলে আমাদের টি টেস্ট করতে হবে। এক্ষেত্রে আমরা প্রথমে সাম আর এক্স বারটা নির্ণয় করব। এক্স বার নির্ণয় করে তারপর দেখো আমাদের এসটা কিন্তু এখানে দেওয়া থাকবে না, এসটা আমাদের নির্ণয় করতে হবে। অনেক সময় যে এস দেওয়া থাকে তো থাকলো, আর না দেওয়া থাকলে আমরা এসটা নির্ণয় করব। এস নির্ণয় করতে কি হয়, এস ইকুয়াল সাম এক্স স্কোয়ার মাইনাস সাম এক্স স্কোয়ার বাই রুট এন বাই এন মাইনাস 1। এটা হচ্ছে যে নমুনার পরিমিত ব্যবধান, নমুনা পরিমিত ব্যবধান হচ্ছে এই এস এর সূত্র হচ্ছে এটা। যদি কোনো কারণে তথ্য সরাসরি দেওয়া নাও থাকে, আর তথ্য যদি নমুনা যদি 30-এর থেকে ছোটো হয়, আর যদি পরিমিত ব্যবধান সমগ্র পরিমিত ব্যবধান এবং বেদাঙ্ক দেওয়া না থাকে, তাহলে আমাদেরকে এগুলো বের করতে হবে। যেমন এস বের করতে হবে, এক্স বার বের করতে হবে। তাহলে এক্স বার বের করতে, এই এসটা বের করতে হলে এক্স বার আমরা বের করতে পারবো। এখন এখানে এটা হবে কি, এটা হবে ক্যালকুলেটর মান, টি এর ক্যালকুলেটর মান।
এখানে টি এর ক্যালকুলেটর মান বের করলাম। মনে করো এখানে হিসাব করে আমরা বের করলাম 2.71 একটা মান বের করলাম। এখন দেখো তাৎপর্যের মাত্রা দেওয়া থাকবে। তাৎপর্য যেমন 5%, 1% এরকম দেওয়া থাকতে পারে। এখন যদি 5% আর 1% দেওয়া থাকে, 5% আর 1% দেওয়া থাকে, তাহলে আমরা আল্টারনেট হাইপোথিস অনুসারে আমরা একটু কাজ করতে হবে। আল্টারনেট হাইপোথিসে যদি নট ইকুয়াল থাকে তাহলে আমরা বুঝবো দ্বিপার্শ্বিক। আল্টারনেট হাইপোথিসে যদি নট ইকুয়াল দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে এটা দ্বিপার্শ্বিক। এটা হবে দ্বিপার্শ্বিক। আর আল্টারনেট হাইপোথিসে যদি আমরা লেস দেন বা গ্রেটার দেন থাকে তো এটা একপার্শ্বিক হলে তাৎপর্যের মানটা যেটা থাকবে সেটাই। আর দ্বিপার্শ্বিক হলে আমাদের তাৎপর্যের মানকে 2 দ্বারা ভাগ করতে হবে। যেমন এখানে 5% হলে 5% ভাগ 2 হবে। আর যে লেস দেন আর গ্রেটার দেন থেকে সরাসরি 5%-এ চলে যাবে। এখন দেখো আমাদের এই 5% আর 1% তাৎপর্যের মাত্রা বের করতে হবে। এখন স্বাধীনতার মাত্রা বের করতে হবে। স্বাধীনতার মাত্রা হবে b ইকুয়াল n-1। n-1 হবে স্বাধীনতার মাত্রা। ধরো এখানে n হচ্ছে 10 -1 ইকুয়াল 9। এখন 9 হবে স্বাধীনতার মাত্রা, আর আমাদের তাৎপর্যের মাত্রা হবে ধরো এখানে 0.001। এখন টি টেবিলের 0.001-এর 9 যে ঘরটা সেটার মানটা হবে টি টেবিল মান। এখন যদি আমাদের টি টেবিল মান মনে করো ধরো 2.8 আসলো, তাহলে আমরা সিদ্ধান্ত কি নিব? সিদ্ধান্ত হবে যে টি ক্যালের মান হয়েছিল 2.71 আর টি ট্যাবের মান হয়েছে 2.8। তাহলে বড় কোনটা? এই টেবিল মানটা বড়, তাহলে নাল হাইপোথিস গ্রহণযোগ্য। অর্থাৎ আমি আবারও বলেছি যে যদি কোনো সিদ্ধান্ত নিতে চাই, ক্যালকুলেটর মান যদি টেবিল মান থেকে ছোট হয় তাহলে এটা নাল হাইপোথিস গ্রহণযোগ্য। আর যদি টি এর ক্যালকুলেটর মান যদি টি এর টেবিল মান থেকে বড় হয় তাহলে নাল হাইপোথিস গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে একটা নমুনা তথ্যের ভিত্তিতে। অর্থাৎ যদি কখনো নমুনার সংখ্যা 30-এর কম হয় এবং সমগ্রকের পরিমিত ব্যবধান বা বেদাঙ্ক দেওয়া না থাকে তাহলে টি টেস্ট হবে। তাহলে আমরা প্রথমে নাল হাইপোথিস, তারপর আল্টারনেট হাইপোথিস নেব, তারপর টি এর যে সূত্র, এই সূত্রটা বসাবো x বার মাইনাস মিউ বাই s ভাগ √n। এখন যদি এগুলো সরাসরি তথ্য দেওয়া না থাকে তাহলে আমরা এই s এর মানটা আর x বারের মানটা নির্ণয় করব। তাহলে x বারের মানটা আর s এর মানটা আমরা সহজে এটা থেকে নির্ণয় করতে পারবো। এবং পরবর্তীতে আমরা যদি মান বের করার পর তাৎপর্যের মান দেওয়া থাকবে, তাৎপর্যের মানটা আবার আমরা একটু ভিন্নভাবে নির্ধারণ করবো। যদি নাল হাইপোথিসে যদি নট ইকুয়াল দেওয়া থাকে তাহলে আমাদের দ্বিপার্শ্বিক হবে। আর যদি লেস দেন আর গ্রেটার দেন দেওয়া থাকে তাহলে একপার্শ্বিক হবে। একপার্শ্বিক হলে যতটা যেই পার্সেন্টটা দেওয়া থাকবে সেই পার্সেন্টেই হবে। আর দ্বিপার্শ্বিক হলে এই তাৎপর্যের মাত্রা ভাগ 2 দেওয়া থাকবে। তাহলে এই 5% আমরা 2 দ্বারা ভাগ করব। তারপর আমরা স্বাধীনতার মাত্রা নিব b ইকুয়াল n-1। তারপরে মনে করো যে n n-1 n এর মান যতটা দেওয়া থাকবে, এই যে এখানে যে n নিলাম, এটি হবে স্বাধীনতার মাত্রা। তাহলে আমরা এখান থেকে টি টেবিলের যে তাৎপর্যের মাত্রা দেখবে 0.1, 0.5 এরকম দেওয়া থাকবে, আর কলামে দেওয়া থাকবে মানগুলো 1, 2, 3, 4, 5। তাহলে আমরা কলামে 9 দেখব। যদি যে মানটা দেওয়া থাকবে এই মানটা যদি টেবিল মানটা যদি বড় হয় তাহলে নাল হাইপোথিস গ্রহণযোগ্য। আর টেবিল মানটা যদি ছোট হয় তাহলে নাল হাইপোথিস বর্জনযোগ্য। এখন আমরা একাধিক তথ্যের ক্ষেত্রে বা 2টি তথ্যের ক্ষেত্রে আমরা নির্ণয় করব। দেখো 2টি তথ্যের ক্ষেত্রে আমরা নির্ণয় করব। যদি 2টি নমুনা দেওয়া থাকে, যেমন x বার 1ও দেওয়া থাকলো, x বার 2ও দেওয়া থাকলো, x বার 1ও দেওয়া থাকলো, x বার 2ও দেওয়া থাকলো, দেওয়া থাকবে n1 এর মান দেওয়া থাকবে, n2 এর মানও দেওয়া থাকবে, n1 এর মানও দেওয়া থাকবে, n2 এর মানও দেওয়া থাকবে। তারপর আমাদের এই নমুনার বেদাঙ্ক দেওয়া থাকবে, সমগ্রকের বেদাঙ্ক, আর প্রথম নমুনার বেদাঙ্ক, দ্বিতীয় নমুনার
বেদাঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে আমাদের প্রথমে নাল হাইপোথিস নিতে হবে, তারপর অল্টারনেটিভ হাইপোথিস নিতে হবে। নাল হাইপোথিসে আমরা নেব সমগ্রকে 1 নং সমগ্রক এবং 2 নং সমগ্রকের গড় সমান। 1 নং সমগ্রকের গড় আর 2 নং সমগ্রকের গড় সমান। এবং অল্টারনেটিভ হাইপোথিসে আমরা 3টা জিনিস নিতে পারি। 1 নং 2 নংয়ের সমান নয়। আবার লিখতে পারি 1 নং 2 নং থেকে 2 নং থেকে বড়। আবার লিখতে পারি 1 নং 2 নং থেকে ছোট। অর্থাৎ পরীক্ষা যেটা আসে প্রথমে তো এটা সব জায়গায় বসবে। পরীক্ষা যদি আসে যে প্রথম সমগ্রক আর দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা, তাহলে এটা হবে। আর বলা হবে যে প্রথমটা বড় কিনা যাচাই করতে, আর বলা হবে যে দ্বিতীয়টা বড় কিনা যাচাই করতে। যেটা বলা হবে এটি অল্টারনেটিভ হাইপোথিসে হবে। এখন দেখো এখানে টি এর কেল মান যে আমরা বের করব, এটা সূত্র কি? টি এর কেল মান বের করতে আমাদের সূত্র হবে x1 বার মাইনাস x2 বার, x2 বার, আর নিচে হবে রুট ওভার s1 স্কোয়ার বাই রুট n1 প্লাস s2 স্কোয়ার বাই n2। অর্থাৎ নমুনার পরিমিত বেদাঙ্ক আর সমগ্রকে বেদাঙ্ক। এখন যদি শুধু s1 দেওয়া থাকে, s2 দেওয়া থাকে, তাহলে স্কোয়ার আমরা করবো, আর সরাসরি দেওয়া থাকলে সরাসরি। এখন এখান থেকে মান বের করার পরে আমাদের তাৎপর্যের মাত্রা লাগবে। তাৎপর্যের মাত্রা আমাদের যদি দেওয়া থাকবে 5% বা 1% দেওয়া থাকতে পারে, 5% বা 1% মান দেওয়া থাকতে। এখন আমরা একপার্শ্বিক না দ্বিপার্শ্বিক এটা যাচাই করতে হবে। যদি বিকল্প কল্পনায় যদি নট ইকুয়াল দেওয়া থাকে, বিকল্প কল্পনায় নট ইকুয়াল দেওয়া থাকলে এটা দ্বিপার্শ্বিক হয়ে যাবে। আর দ্বিপার্শ্বিক হলে আমাদের তাৎপর্যের মান হবে তাৎপর্যের মান ভাগ 2। আর যদি এই দুইটা দেওয়া থাকে লেস দেন আর গ্রেটার দেন দেওয়া থাকে, তাহলে একপার্শ্বিক সরাসরি তাৎপর্যের মাত্রা এটি হয়ে যাবে 1% বা 2%। এখন স্বাধীনতার মাত্রা লাগবে। স্বাধীনতার মাত্রা হবে বি ইকুয়াল। এখানে বি ইকুয়াল যেহেতু দুইটা তত্ত্ব, এখানে হবে n1 প্লাস n2 মাইনাস 2। এটা হবে দুইটা তত্ত্বের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা। এখন দেখো আমরা এই তাৎপর্যের স্তরে টি টেবিলে দেখব, এই তাৎপর্যের স্তরগুলো থাকবে সারিতে, আর এই মানটা থাকবে কলামে। তারপর এই মানটা কলাম থেকে বের করবো, বা 1 2 3 4 এরকম মান দেওয়া থাকবে। একটা মান পেলাম, এই মানটা আমরা ধরবো টি টেবিল মান, টি টেবিল মান। এখন সিদ্ধান্ত হবে, দেখো এটা হবে ক্যালকুলেটর মান, এটা হবে টেবিল মান। এখন আগের মতনই যদি টি যদি টি টেপ থেকে বড় হয়, তার নাল হাইপোথিস বাতিল। আর যদি টি ট্যাপ থেকে ছোট হয়, তাহলে এটা নাল হাইপোথিস গ্রহণযোগ্য। এটা হবে সিদ্ধান্ত। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি যে যখন আমাদের এই নমুনার সংখ্যাটা যখন আমাদের 30-এর চেয়ে ছোটো এবং সমগ্র পরিমিত প্রবর্তনের বেদাঙ্ক দেওয়া না থাকবে, তাহলে টি টেস্ট হবে। একটি নমুনা যাচাইয়ের ক্ষেত্রে টি টেস্টের সূত্র হবে এটা। প্রথমে এই সূত্র প্রথমে আমাদের নাল হাইপোথিস নিতে হবে, তারপর অল্টারনেটিভ হাইপোথিস নিতে হবে, তারপর টি টেস্টের ক্যাল মানটা এটা অনুসারে নিতে হবে। যে সরাসরি তথ্যগুলো দেওয়া না থাকে, তাহলে এভাবে আমরা এস এর মানটা নির্ণয় করব, আর এক্স বারের মানটা এভাবে নির্ণয় করব। নির্ণয় করার পর আমাদের তাৎপর্যের মাত্রা লাগবে। তাৎপর্যের মাত্রার ক্ষেত্রে যদি আমাদের দ্বিপার্শ্বিক এই যে নট ইকুয়াল হয়, এখানে নট ইকুয়াল হলে এটা দ্বিপার্শ্বিক হবে, আর দ্বিপার্শ্বিক হলে তাৎপর্যের মাত্রা ভাগ 2 হবে, আর একপার্শ্বিক হলে সরাসরি তাৎপর্যের মাত্রা হবে। এটা হবে সারির মান, আর বি হবে n-1, এক্ষেত্রে স্বাধীনতার মাত্রা। তাহলে টি টেবিলের তাৎপর্য মাত্রা মানটা পাবে সারিতে, আর কলামে পাবে এই স্বাধীনতার মাত্রাটা। তারপরে এটা হবে টেবিল মান। যে টেবিল মান যদি বড় হয় তাহলে গ্রহণযোগ্য নাল হাইপোথিস, আর টেবিল মান যদি ছোট হয় তাহলে নাল হাইপোথিস গ্রহণযোগ্য নয়। আর দুইটি যদি নমুনার ক্ষেত্রে হয়, দুটি নমুনার ক্ষেত্রে যেমন x1 x2 বার দেওয়া থাকে, n1 n2 এর মান দেওয়া থাকে, এবং এই এনগুলার মান 30-এর থেকে ছোটো হবে, এনগুলার মান 30-এর থেকে ছোটো হয়, তার মানে টি টেস্ট ব্যবহার করব। তাহলে প্রথমে আমাদের নাল হাইপোথিস নিতে হবে। তো দুইটা সমান, সমগ্র দুইটা সমান, সমগ্র গড় দুইটা সমান। আর যদি অল্টারনেটিভ হাইপোথিসে বলা হয় যে সমান নয়, তাহলে এটা ব্যবহার হইব। যদি বলা হয় 1 নং সমগ্রকে গড় বড়, 2 নং সমগ্রের গড় বড়, তাহলে এটা হবে। তারপর আমাদের টি এর ক্যাল মানটা নির্ধারণ করতে হবে। ক্যাল মান হবে x1 বার মাইনাস x2 বার বাই বা ভাগ রুট ওভার s1 স্কোয়ার বাই
n1 প্লাস s2 স্কোয়ার বাই n2। তারপর তাৎপর্য এটা হবে ক্যাল মান বা ক্যালকুলেটর মান। তাৎপর্যের মাত্রা 5% 1% দেওয়া থাকবে। যদি এখানে যদি নট ইকুয়াল দেওয়া থাকে তাহলে এখানে দ্বিপার্শ্বিক হবে। দ্বিপার্শ্বিক হলে তাৎপর্যের মাত্রা ভাগ 2 দেওয়া হবে। আর যদি এখানে যদি নট ইকুয়াল দেওয়া না থাকে তাহলে একপার্শ্বিক করতে হবে। একপার্শ্বিকে হলে সরাসরি একপার্শ্বিক। এখন স্বাধীনতা মাত্রা লাগবে। স্বাধীনতা মাত্রা যেহেতু 2টা তাহলে b ইকুয়াল n1 প্লাস n2 মাইনাস 2। তাহলে এখানে দেওয়া থাকবে। তাহলে এই মানটা স্বাধীনতা মানটা আমরা পাবো কলামে, তাৎপর্যের মানটা পাবো সারিতে। সারিতে পাওয়ার পর যদি টেবিল মানটা যদি ছোটো হয়, ক্যালকুলেটর মানটা যদি বড় হয় তাহলে নাল হাইপোথিস বাতিল। আর ক্যালকুলেটর মানটা যদি টেবিল মান থেকে ছোটো হয় তাহলে নাল হাইপোথিস গ্রহণযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদেরকে সহজে বুঝিয়ে দেবে টি টেস্ট কেন করা হয় এবং কিভাবে করতে হয়। এই দুইটা সূত্র তোমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করবে, তাহলে পরীক্ষায় উত্তর করতে পারবে। ধন্যবাদ সবাইকে।